আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং ফ্লেভার ফিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি প্ল্যান করলাম যে আমি একটু চিকেন একটু অন্যভাবে রান্না করব। তো সেজন্য আমি চিকেনের পিসগুলা ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছিলাম এবং এগুলো একটু তেল দিয়ে কড়াইয়ে সেগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। আর নর্মালি যখন আমরা চিকেন রান্না করি তখন তো আসলে ভেজে নেওয়া হয় না খুব একটা বেশি। তো আমি এখানে তেলে আলাদা করে চিকেনগুলো একের পর এক ভেজে নিচ্ছিলাম, একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম সময় নিয়ে, যাতে করে আমি যেরকম রান্নাটা করতে চাচ্ছিলাম সেরকমই যেন হয়। আসলে আমার হাজব্যান্ড আজকে বলেছিল যে ও একটু ভুনা ভুনা চিকেন খাবে, দ্যাট মিন্স ওরকম কোনো ঝোল থাকবে না বা কিছুই থাকবে না, একটু ভাজা ভাজা ভুনা ভুনা টাইপ, মানে একদম শুকনা টাইপের একদম চিকেনটা। তো আমি ওভাবে রান্না করার জন্য, যেহেতু একদম ভুনা ভুনা এবং শুকনা শুকনা চিকেন রান্না করব, তো বুঝতেই পারছেন সেক্ষেত্রে তো ঝোল রাখা যাবে না, এই জন্যে আগে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো আমি একটু খেয়াল করে নিচ্ছিলাম যাতে করে আমার চিকেনের পিসগুলো ভালো করে ভাজা হয় এবং বারবার উল্টে উল্টে আমি ভেজে নিচ্ছিলাম। আর এখানে আমি আগে আমার বেগুন ফ্রাই করা কিছু তেল ছিল, তো সেই তেলেই আমি চিকেনগুলো ভেজেছিলাম। তো চিকেনগুলো ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি চিকেন রান্নার জন্য যতগুলো মশলা যায়, তো তেলের ভিতরে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছিলাম, তারপর হলুদ, তারপর মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আপনার আদা রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করেছিলাম, যেমন মাংস দেওয়ার পর আমি একটু জিরে বাটা, তারপর জিরার গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে দিয়েছিলাম। তো আমার কড়াইটা একটু হালকা ছিল, এই জন্য বারবার একটু সরে সরে যাচ্ছিলো। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তো এর ভিতরে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। আর আমরা জানি যে চিকেন থেকেই একটা নির্দিষ্ট পরিমাণ ঝোল ওঠে, যেই ঝোলেই চিকেনটা ভালো মতো কষানো যায়, এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আমি সব মশলার ভিতরে আমি আবার একটু গোটা গোটা রসুন দিয়েছিলাম, মানে রসুনের কোয়াগুলো আলাদা করে দিয়ে দিয়েছিলাম, আমার কাছে এক্সট্রা ছিল তো নষ্ট করতে চাচ্ছিলাম না, তো এর ভিতরেই দিয়ে দিয়েছিলাম। তো আমি এভাবে হালকা একটু পানি দিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, যাতে করে ভিতরে কোনো ধরনের কাঁচা ভাব না থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেনটা কীভাবে কষিয়ে নিচ্ছি। তো চিকেনটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো, এরপরে লাস্টের দিকে আবারও একটু দিব। তো বারবার নাড়িয়ে নেড়ে নিচ্ছিলাম যাতে করে নিচে লেগে না যায়। আর চিকেন রান্নার সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে চিকেন অনেক বেশি কষাতে হয়। হ্যাঁ, চিকেনটা ভালো করে না কষালে চিকেন জীবনেও টেস্ট হয় না, আর কাঁচা কাঁচা ভাব থাকে। আর মশলার পরিমাণটা ঠিকঠাক মতো দিতে হয়। আমি জানি না, আমি অনেকের হাতে চিকেন খেয়েছি, কিন্তু চিকেনের ভিতরে একটা গন্ধ আসে, তো আমি আসলে সবার হাতের চিকেন রান্নাটা পছন্দ করি না। তো এখানে আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে। তো চিকেন রান্নাটা হয়ে যাওয়ার পর আমি চিকেন থেকে হালকা একটু তেল ছিল, তো আমি ওই তেলটা নিংড়ে নিয়েছিলাম, যেহেতু এক্সট্রা তেল আর দরকার নাই তো এক্সট্রা তেল রাখার। তো ওই তেলের ভিতরে আমি একটু পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে একটু জিরা, কালো জিরা, তারপর শুকনা মরিচ, এগুলো আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছিলাম ডাল বাগার দেওয়ার জন্য, দ্যাট মিন্স ডালে ফোড়ন দেওয়ার জন্য। তো আমি পাশে আবার একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটা পাতিলে করে। তো এর ভিতরে কিছু কাঁচামরিচ, হলুদ, লবণ এবং ডাল ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আমার ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি আবার চুলাটা অফ করে রেখেছিলাম। তো এর ভিতরে আমি যেগুলো ফোড়ন দেওয়ার মশলা সেগুলো সব আমি দিয়ে মিক্স করে দিলাম। তো আমি ওয়েট করছিলাম যে কখন বলক উঠবে। বলকটা ভালো করে উঠলে, আর যে পাত্র থেকে আমি পেঁয়াজ রসুনটা ফোড়ন দিয়েছিলাম সেই পাত্রে একটু পানি নিয়ে আমি আবার একটু দিয়ে দিলাম ভালো করে। আর এখানে বলক ওঠার পর তারপর আমি ডাল ঘুটনি যেটা আছে আমার, ডাল ঘুটনিটা দিয়ে আমি ভালো করে ডালটা ঘেটে নিব, যাতে করে কোনো বিচি বিচি বা শক্ত শক্ত ভাবটা না থাকে এবং ডালটা ভালো করে মেল্ট হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বলক উঠে আসছিল। আর এখানে আমি এই যে ডাল ঘুটনি দিয়ে ডাল একটু ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি, যাতে করে ডালটা খুব সুন্দর হয়। আর আমার হাজব্যান্ড আজকে বলেছিল যে ও পাতলা ডাল খাবে, তো এই জন্য আমি একটু পাতলা ডাল ওকে রান্না করে দিয়েছিলাম। আর এখানে আমি একটু টমেটো স্লাইস করে রেখেছিলাম, তো স্লাইস করা টমেটোগুলো আমি এগুলো একে একে দিয়ে দিলাম এবং ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আসলে ডালের টেস্টটা আমার মনে হয় ভালো করে জালটা ওঠার ওপর ডিপেন্ড করে। ডাল ভালো করে জাল না উঠলে আসলে ডাল মজা হয় না খেতে।
আর ভালো করে ডালটা ব্লেন্ডও হতে হয়। তো এখানে এই যে ডালের বলকটা উঠে গেছে, আমি বারবার ডাল ঘুটনিটা দিয়ে এখানে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছিলাম ডালটা। এই যে দেখেন কি সুন্দর করে ডালটা আমি ব্লেন্ড করে দিচ্ছি। তো ডালটা ব্লেন্ড করতে করতেই আমি ভাবতেছিলাম যে ভাজা মুরগি আর ডাল এটার কম্বিনেশনটা আসলেও খুব মজার এবং খেতেও খুব ভালো লাগে এবং দেখতেও খুব ভালো লাগে। তো দেখেন আমার ডালের কালারটা কত সুন্দর এসেছে এবং যে ফেনা ফেনা ভাবটা এসেছে সেটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো এই তো আর কিছুক্ষণের ভিতরে আমার ডালটা হয়ে যাবে। হ্যাঁ, আমার ডালটা হয়ে গেছে। তো এরপরে আমি একটা পাত্রে করে এর ভিতরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছিলাম এবং আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ তারপর কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছিলাম। আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি যেহেতু করলা ভাজি করব, ওই যে বলেছিলাম আমার কাছে এক্সট্রা কিছু রসুন কাটা ছিল, তো আমি রসুনগুলো আসলে নষ্ট করতে চাচ্ছিলাম না, এই জন্য আমি গোটা রসুনগুলোও দিয়ে দিয়েছিলাম যে আমি ভাতের সাথে ডলে খেয়ে নিব। তো পেঁয়াজ রসুন আর হচ্ছে গোটা রসুন আর কাঁচামরিচটা ভালো করে ভাজা হলে আমি করলা কেটে রেখেছিলাম করলা ভাজি করার জন্য। তো করলাটা আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর করলাটা আসলে হাই হিটে ভাজতে হয়, হাই হিটে ভালো করে না ভাজলে করলা আস্তে আস্তে ভাজলে আসলে আবার ঢেকে দিলে করলার ভাজির কালারটা কেমন যেন নষ্ট হয়ে যায়, সবুজ সবুজ থাকে না। তো এই জন্য আমি এমনভাবে ভাজি করে নিচ্ছি যাতে করে কালারটাও সুন্দর থাকে এবং আমার করলাটাও যাতে করে হাই হিটে খুব সুন্দর করে ভাজি হয়ে যায়। তো এই যে দেখেন আমি বারবার নেড়ে নেড়ে নিচ্ছিলাম যাতে করে করলা নিচে পুড়ে না যায়, যেহেতু হাই হিটে আমি ভেজে নিচ্ছি। তো আজকে মুরগির মাংস ভাজা ভাজা সাথে পাতলা ডাল টমেটো দিয়ে এবং করলা ভাজি কম্বিনেশনটা খুব সুন্দর, তাই না? তা আমার তো পার্সোনালি কম্বিনেশনটা খুবই ভালো লাগে। আর করলা অনেকে আসলে খেতে চায় না, কিন্তু করলার মতো উপকারী সবজি খুবই কম। আমার মনে হয় ওয়ার্ল্ডে যতগুলো উপকারী সবজি আছে তার ভিতরে সব থেকে বড় উপকারী সবজি হচ্ছে করলা। কারণ তিতা আমরা খেতে চাই না, কিন্তু তিতা আমাদের শরীরের জন্য একটা আশীর্বাদ, এটা মেডিকেল সায়েন্সও বলে। তো আপনি যত বেশি তিতা খেতে পারবেন, করলা খেতে পারবেন, আপনার শরীরের জন্য ততই উপকার। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। এই হলো আমার আজকের আয়োজন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও এগুলো রান্না করে খাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।